নাপিতা শুধুমাত্র খাদ্য বলে না, ওইটা নাপির সাথে আমাদের জীবনটা, আমাদের সমাজে সম্প্রীতিটা একটু টিকিয়ে আছে। কারণ ওইটা যদি না থাকে মানে আমাদের একজনের সাথে একজনের পরস্পরতা থাকবে না। ব্যবসা না থাকলে আরেকজনে আরেক দূর চলে যাবে, আরেকজন আরেক জায়গা চলে যাবে, তখন কমিউনিটিটা আমরা টিকিয়ে রাখতে পারবো না। আমার নাম হচ্ছে মালাওয়া। আমি এই টুফলন্দি এলাকার রাখাইন কমিউনিটি একজন সদস্য। আমরা এখানে বসবাস করে আসছি অনেক যুগ যুগ ধরে। আমাদের বাপ দাদা আমল থেকে এখানে আমরা বসবাস করে আসছি। আমাদের রাখাইন জনগোষ্ঠী হলেন, আমাদের ওই যে চৌফলন্দি ইউনিয়নে 4টা পাড়া আছে। আমাদের পাড়াতে ওই 4টা পাড়াতে ওই যে আমরা 450 মতো পরিবার আছে। আমাদের এই যে নাপি কাজ করে সবাই। নাপি হলো ওই যে জেলেরা মাছ ধরে, ওখানে একটা মেঘ নামে একটা এই যে মাছ থাকে, কাঁচা মাছ আর কি। ওইটা ছোট ছোট চিংড়ি মাছের মতো, ওইটাকে ধরে তারপরে ওইটাকে শুকাইয়ে তারপরে ওইটাকে পিষিয়ে নাপি তৈরি করে। নাপি তৈরি করে ওইটাকে আবার সকালে শুকাইয়ে আবার পিষবে, তারপরে আবার শুকাবে। এইভাবে করতে করতে তারপরে নাপি যখন এই যে ফিনিশ হয়ে যাবে তখন এটা 20 কেজি করে প্যাকেট করে ওইটা বিভিন্ন ধরনের ওই যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, আপনি হিলেটের জায়গা মানে পার্বত্য চট্টগ্রাম যতগুলো জায়গা আছে এটা অতটুকু পর্যন্ত ছড়িয়ে যাবে আর কি। আমাদের এই যে রাখাইন নারীরা হয়েছেন ওই যে সমুদ্র উপরে বলতে সমুদ্রের সাথে তো সবাই যুক্ত, মানে নাপি কাজ করে ওরাইও তো যুক্ত। সমুদ্র হচ্ছে আমাদের জীবন। সমুদ্র আছে বলে আমরা চলতে পারি সবাই। আমরা প্রত্যেকে সমুদ্রকে ঘিরে বসবাস করি। সমুদ্র বন্ধ হলে আমাদের একদম মানে আয় বন্ধ হয়ে যায়। এই সমুদ্র থেকে অনেকে মাছ ধরে খায়, অনেকে ছোট ছোট মাছ নিয়ে এসে ওটা নাপি তৈরি করে আমরা বিভিন্ন নিজেরাও খাই এবং ওটা ব্যবসায় পরিণত করি। আমরা ওইগুলা ঘিরে মূল হচ্ছে আমাদের সমুদ্র ঘিরে আমরা বসবাস করি। যেহেতু রাখাইন সম্প্রদায় একটা বড় অংশ উপকূলীয় এলাকায় তারা বসবাস করে, কক্সবাজার সদর চৌবলদন্ডি এলাকায়, এটা একটা রাখাইন বড় একটা অংশ। যেহেতু উপকূলীয় এলাকায় তারা কাজ করে সবসময়, তারা ক্লাইমেট চেঞ্জের সাথে যুদ্ধ করে তারা এখানে কিন্তু বসবাস করতেছে। সে প্রেক্ষিতে তাদের কাছে আমরা যাই, তাদের বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। তারা আমাদেরকে জানিয়েছেন 2টা চ্যালেঞ্জিং ইস্যু নিয়ে তাদের এখানে লড়াই করে বাঁচতে হয়। একটি হচ্ছে তাদের এই সমুদ্র উপকূলীয় এলাকা ওখানে পানির সাথে লড়াই করে বাঁচতে হয়। একইভাবে পরবর্তী সময়ে তারা যখন এইখানে তারা ব্যবসা বাণিজ্য বলতে তারা এখানে শুটকি না, এটাকে বলে নাপি উৎপাদন করে এখানে। এটা আমরা নাপি উৎপাদন করে এখানে এই নাপি তৈরি করে তারা জীবন সংসার চলে, তাদের লেখাপড়া, তাদের জীবনে অন্যান্য বিয়ে শাদী সব কিছু এটার উপর চলে। তো এইখানে অনেক সময় তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় অনেক স্থানীয় প্রশাসনে, তাদেরকে উচ্চার করার চেষ্টা করে, এই নাপি উৎপাদনে বাধা দেওয়ার চেষ্টা করে। যারা মানে ক্ষমতাবানশীল আছে ওনারা নিয়ে ফেলছে ওই জায়গাগুলা, মানে ওখানে শুকানোর জায়গা বা দখল করে ফেলছে নাপি কাজ করার জন্য। বেড়িবাটে যেগুলো জায়গা খালি জায়গা আছে ওই পাশে আমরা নাপি ব্যবসা করতাম আর কি, নাপিগুলো ওখানে শুকাইতাম। কিন্তু আমাদের করার মতো ওখানে কোনো জায়গা নাই, ওনারা চলে আসছে, কিন্তু আমাদের জন্য কষ্টকর হয়ে গেছে। আমাদের ওখানে 10-12 জন ওখানে কাজ করছে, ওখান থেকে যদি 2 জন 3 জন 4 জন এখানে এই মাঝখানে ঢুকে যায় তাহলে আমাদের জন্য আমাদের জায়গা ছেড়ে ওদেরকে দিতে হচ্ছে। কিন্তু ওনাদের কোনো ওখানে দাবি দেওয়া নাই, কিন্তু আমাদেরকে আলাদাভাবে ওখানে জায়গায় আছে আমাদের নাপি শুকানো। চৌধুরীপাড়া রাখাইনপাড়াটা মূলত হচ্ছে বংশ পরম্পরায় রাখাইনদেরই জমি। এরা যুগ যুগ ধরে বাস করে আসছে ওই জায়গার উপরে। তারা পিতৃভূমি হিসাবেই জানে যে এটাই আমার পিতৃভূমি। তো এখানে আমাদের রাখাইনরা তো তখন লেখাপড়া জানতেন না, সেই লেখাপড়া না জানার প্রেক্ষিতে দলিল প্রমাণ করতে পারে নাই, লেখাপড়া জানে না, কিছু বুঝে না, সেই হিসেবে সরকার এটাকে খাস জমি হিসাবে মূল্যায়ন করতেছে। এই সুযোগে কিছু আপনার এলিট শ্রেণী এই সুযোগটাকে নিয়ে ওই জায়গাগুলি দখল করে নিচ্ছে, দখল করে তাদের বিজনেস সহ কেড়ে নিয়ে গেছে। যে আদি যে পেশা যে নাপি ব্যবসা, এটা কেড়ে নিয়ে এখন যে মহিলাটা আগে ছিল মালিক এখন হয়ে গেছে লেবার। সে লেবার হিসেবে কাজ করার পরেও সে বৈষম্যের শিকার,
তাকে ন্যায্য মূল্য দেওয়া হয় না। আমরা যখন কাজ করতো নিজেরা করতো, নিজেদের যখন লাভবান থাকতো, এখন অন্যদের হাতে দিয়ে করতে হয়, তার কারণে আমরা লাভবান কম হয়। নাপ্পি বাজারটা যদি আমরা 1 মণ 5,000 করে বিক্রি করতে চাই, বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে নেই, তাইলে ওনারা উপরে গিয়ে বা রাঙ্গামাটি বা খাগড়াছড়ি বলেন, সবাই তো মানে যে যাইতে পারে, তো ওনারা ওখানে গিয়ে 4,000 করে বিক্রি করে ফেলছে। এখন ওনারা যদি 4,000 বিক্রি করে ফেলে, আমাদেরকেও 4,000 বিক্রি করতে হবে। আমাদেরকে তো কমিশন দিয়ে কিনতে হচ্ছে। গাড়িতে আমাদের 500 করে কমিশন দিলে 10 গাড়িতে 5,000, ওখান থেকে ওদের তো কমিশন দিয়ে কিনতে হচ্ছে না, সেজন্য ওরা কম টাকা দিয়ে মানে বিক্রি করতে পারতেছে। কম দামে বিক্রি করে ফেললে এখন আমাদেরকেও কম দামে করে বিক্রি করতে হবে। তো সেই দিক দিয়ে আমরা সমস্যার মধ্যে আছি। কিন্তু আমরা চাই যে এই নাপিটা বজায় থাকুক, আমাদের নারীরা আরও কর্মসংস্থান বাড়াক। আমরা যে কোন জায়গা থেকে কোন সেবা পাবো, কোথায় গেলে কি পাবো, ওই যে ওখানে অনেক ধরনের যে সেক্টরগুলো আছে বাংলাদেশে বা ওই গণতন্ত্রের সরকারে অনেকগুলো যে সেক্টর আছে, এগুলো কি আমরা জানতাম না, সেজন্য আমরা পিছিয়ে পড়ছি। কারণ আমরা সেবাগুলো কোথায় আছে, আমরা অশিক্ষিত বিদায় আমরা কিছু জানি না, বিদায় আমরা এগুলো পাই না আর কি সেবাগুলো। যদি আমরা কোনো কিছু করতে চাই, তাইলে নেতৃত্ব ছাড়া করা যায় না। তো আদিবাসী দৃষ্টিতে আমি বলবো যে আমাদের পুরো বাংলাদেশের যে ভূমি অধিকার, নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, এসব যদি তারা যদি সোচ্চার হয়, সঠিক নেতৃত্ব যদি আসে। চৌবলদনীতে একটা জিনিস দেখেছি আমরা সবসময়, নেতৃত্বের অভাবে তারা কিন্তু কোণঠাসা হয়ে আছে, যে আমাদের অধিকারকে আমাদের বলতে হবে, এই কেউ এসে আমাদেরকে সাহায্য করবে না। আমি ইয়ান ওমেন লিডার্স ফোরামের সদস্য। আমরা ইয়ং উমেন লিডার্স ফোরাম থেকে এই বিষয়গুলো ট্রেনিং পেয়েছি। আর এই প্রশিক্ষণ হচ্ছে আপনার পদু ভয়েস, গল্প লেখা, ল্যান্ড রাইটস, ওমেন রাইটস, ওমেন লিডার্স, ওমেন পিস, সিকিউরিটি আর সোশ্যাল ম্যাপিং। আমরা ওই ট্রেনিং পেয়ে অনেক উপকার হয়েছে, কারণ আমরা আগে কিছু জানতাম না, এগুলো আমরা এখন জানতে পারছি। নারী অধিকার কি, ভূমি অধিকার কি, তারপরে আমাদের এই যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সরকার থেকে পাওয়াগুলো আছে, এগুলো জেনেছি আমরা, ওগুলোকে আমরা কাজে লাগাইতে পারছি। আমরা বিভিন্ন এনজিওদের সাথে কথা বলছি, সরকারের সাথে কথা বলছি, মেম্বারদের সাথে মিটিং করছি। এই ট্রেনিং পেয়ে আমরা এখন আমাদের কমিউনিটি মানুষকে একত্রিত করছি এবং আমরা আমাদের অধিকার সম্পর্কে সোচ্চার করছি। আমি আগে জানতাম না যে আমাদের কোথায় গিয়ে আমরা সুযোগ সুবিধা পাবো। তো আমাদের জাগরণের উন্নয়ন সংস্থা আমাদের সেই সুযোগ সুবিধা বিষয়টা আমাদেরকে বুঝায় বলছে, এবং আমি যেমন বুঝছি, আমি আরও 10 জনকে, আমি আমার ফ্যামিলিকে, আমার আত্মীয় স্বজনকে, আমাদের পাড়ার প্রতিবেশীকে আমরা খুলে বলতে পারছি। আমাদের যে গর্ভবতীকালে যে সরকার আমাদেরকে গর্ভবতী ভাতা দেওয়া হয়, বিভিন্ন ধরনের আমাদের ভাতা আছে, আমাদের সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধাটা আমরা জানতে পারছি এবং আমরা অনেকেই সেটা ভোগ করতে পারছে। এবং আমরা যেহেতু এই আমাদের সমুদ্রের এলাকায় আমরা কাছাকাছি থাকি, আমাদের দুর্যোগ বিষয়টাও আমাদেরকে জাগরণের উন্নয়ন সংস্থান দুর্যোগ বিষয়টা আমাদেরকে বুঝিয়ে বলছে। আমাদের করণীয়গুলো দুর্যোগকালে আমাদের করণীয় কি কি, ওই যে আমাদেরকে কিভাবে যাইতে হবে, কোথায় যাইতে হবে, দুর্যোগকালে আমাদেরকে কিভাবে প্রস্তুত করতে হবে, সে বিষয়টাও জাগরণের উন্নয়ন সংস্থা আমাদেরকে সেই বিষয়টা ভালো করে বুঝিয়ে বলছে। লোকালাইজেশনের জায়গাগুলোতে তারা কীরকম সাপোর্টটা দরকার, হ্যাঁ, আর ক্লাইমেট চেঞ্জের মূল যে বেসিক বিষয়গুলো, সেটার ফলে তাদের মধ্যে কীরকম ইমপ্যাক্ট তৈরি হচ্ছে, সেটা নিয়ে মূলত আমাদের এই গ্রুপটা কাজ করে। এই গ্রুপের বড় একটা জায়গা হচ্ছে তারা এখানে কাজ করে, তাদের লিডারশিপটা ডেভেলপ হচ্ছে। যখন একটা ঘূর্ণিঝড় হয় বা জলোচ্ছ্বাস হয়, ক্লাইমেট চেঞ্জের যে কুফলগুলো তৈরি হয়, তখন কিন্তু তারা একটা সাপোর্ট মেকানিজম তৈরি করতে পারতেছে। তারা আগের দিন সবাইকে সতর্ক করা, সবাইকে রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া, এই কাজগুলো তারা অনেক সুন্দরভাবে করার চেষ্টা করে। আজকে আমরা যদি সচেতন হই, নেতৃত্ব যদি গুণাবলীভাবে উঠে আসে, তাহলে তার ভয়েস রাইটসটা অবশ্যই তারা দিতে পারত। 1991 সালে সরকার একটা অধিগ্রহণ করা হয়েছিল কিছু জমি। অধিগ্রহণটা ছিল যে এখানে বেড়িবাঁধ দেওয়া হবে, আপনারা
মানে আমাদেরকে দিয়ে দেন। তখন রাখাইনরা যে এত শিক্ষিত না, তখন ওখানকার সরকার ওই পানি উন্নয়ন বোর্ডে একটা দস্ত নেবে, তাকে 2000 টাকা পাবে, কিন্তু সে দস্ত কেন দিচ্ছে সেটা সে কিন্তু জানার বিষয় না, সে 2000 টাকা পাবে, সেটা হলো তার বড় বিষয়। ওই কারণে ওই পানি উন্নয়ন বোর্ড অনেক জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু অধিগ্রহণে একটা আইন রয়েছে, সেটা হলো 7 বছরের মধ্যে যদি ওই অধিগ্রহণে যদি কোনো কাজ না হয়, কিন্তু ব্যক্তি মালিকানাকে ফেরত দিতে হবে। এখানে 1991 থেকে শুরু করে ঘূর্ণিঝড় থেকে শুরু করে অসংখ্য মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু বেড়িবাঁধের কারণে। এই বেড়িবাঁধটা আমি যেহেতু আমার এই পরিষদে আমরা যখন নির্বাচিত হয়ে এখানে আসছি, জনগণ ম্যান্ডেট নিয়ে আমাদের এখানে পারছে, তখন থেকে আমরা এই বেড়িবাঁধ নিয়ে আন্দোলন করছিলাম। বিভিন্ন মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা সরকারের কাছে এটা উপস্থাপন করছিলাম। সেই বেড়িবাঁধটা হচ্ছে আমার এই সফলদিনের এই সীমানা থেকে এই সীমানা পর্যন্ত প্রায় হয়তো 7 কিলোমিটার হবে। এই বেড়িবাঁধের জন্য এমন আমাদের সমস্যা হয়ে যায়, যদি একটি নদীর জোয়ারটা এসেও এটা ভাঙার সম্ভাবনা থাকে, সেখানে সরকারের কাছে আমাদের দাবি ছিল টেকসইভাবে এই বেড়িবাঁধটা নির্মাণ করার জন্য। সরকার এটা গ্রহণ করেছিল, কিন্তু বাস্তবায়ন হয় নাই। এই পাশাপাশি যেই বেড়িবাঁধের কাছে যে আশেপাশে যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলোও কিন্তু ঝুঁকিপূর্ণ। বলতে গেলে নদীর পানি আসলে এমনি ওরা ডুবে যায়। জলবায়ু এমনিতে পরিবর্তনের ক্ষেত্রে তো অনেক সমস্যা এখানে দেখা দেয়, কারণ আমরা সেখানে রাখাইন সম্প্রদায়ের যে নাপ্পির ব্যবসা আছে, এই ব্যবসায়ীগুলিও ওই ক্ষেত্রে কিন্তু নাপ্পির ক্ষেত্রে কিন্তু অনেক কিছু এখানে গিয়া হয়। অনেক মানুষ বাইরে থেকে আমাদের পর্যটন আসলে পর্যটনও ক্ষতিগ্রস্ত হয়। আপনি বাংলাদেশের যে কোনো কিছু একটা উৎপাদন করতে গেলে আপনি যাবেন, যেখানে যান না কেন সেটা একটা দুর্গন্ধ সৃষ্টি হবে, একটা ফ্লেভার সেখানে আসবে। সেটা যেটাই আপনি তৈরি করেন না কেন, সেটা প্লাস্টিক তৈরি করেন, কাপড় তৈরি করেন, অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি করেন, কারণ একটা দুর্গন্ধ অবশ্যই আসবে, তৈরির সময় আসবে। সেটা তৈরির পরে সেই দুর্গন্ধ থাকে না। তো ওখানে কিন্তু নাপ্পির দুর্গন্ধে মানুষ চলে আসছে, নাপ্পির গন্ধ মানুষ কাছে যায় নাই, এখন এসে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। বাঁধ অবশ্যই প্রয়োজন, এটা বাঁধ ছাড়া বিকল্প নেই আমাদের। যেহেতু উপকূলীয় এলাকা, যে কোনো সাইক্লোন বা যে কোনো জলবায়ুর কারণে অনেক কিছু ক্ষতি হইতে পারে, কিন্তু এই ক্ষতি থেকে বাঁচার জন্য বাঁধটা খুবই দরকার। তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব, উন্নয়ন যদি করতে হয় আদিবাসীদের জমি সুরক্ষা করে উন্নয়নটা হোক। বেড়িবাঁধ যদি অন্যদিকে করা যায়, অথবা আমরা বিদেশে দেখেছি আমরা যে বেড়িবাঁধ করা হয় সমুদ্রের কিনারে, যাতে মানে জনবসতির উপরে কোনো আঘাত না রেখেও কিন্তু মেরিন ড্রাইভ করা যায়। তো সেক্ষেত্রে আমি সরকারের কাছে অনুরোধ করব, আমাদের আদিবাসীদের ভূমি সুরক্ষা করেই যেন বেড়িবাঁধটা তৈরি করা হয়। বেড়িবাঁধ সম্পর্কে আমরা শুনছি এখানে একটা ওইরকম একটা মানে বেড়িবাঁধ হবে, এবং যেহেতু বেড়িবাঁধ হলে আমাদের ওই দিকে অনেক বাড়ি কে উচ্ছেদ করে ফেলবে। তো আমরা জানি না তখন কোথায় যাব, কিভাবে থাকব, কোন জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া হবে। এবং আমাদের এখন তো আমরা নাপ্পি কাজ করে হলেও খাইতে পারতেছি, একের ওপরে মিলেমিশে থাকতে পারতেছি। এখন তো বেড়িবাঁধ হলে অনেকেই এখানে রেখে যাবে, আর অনেকে কোথায় নিয়ে যাবে সেটা জানি না। সেটা নিয়ে আমরা খুবই কষ্টের মধ্যে আছি, খুবই চিন্তার মধ্যে আছি। জলবায়ু অভ্যস্ত যারা এই বেড়িবাঁধের খাত জমিনে, সরকারি খাত জমিনে আছে, পানি উন্নয়ন বোর্ডের জমিনে যারা আছে, এরা যদি উচ্ছেদ হয় তাহলে তো আপনার 100-200 এই রাখাইন পরিবার উচ্ছেদ হয়ে যাবে। ওই 600-500 থেকে 100-200 পরিবার উচ্ছেদ হয়ে যাবে, মন্দির উচ্ছেদ হয়ে যাবে। এজন্য এরা একটু শঙ্কায় আছে। এখন আমাদের সাথে যোগাযোগ করে আমরা বলছি যে এই সরকার সদয় বিবেচনা অবশ্যই করবে, কারণ উন্নয়ন দরকার, কিন্তু আরেকজনকে ক্ষতি করে উন্নয়ন তো আমরা চাচ্ছি না। আমাদের মানে স্থানান্তর করলে ওনারা তো, সরকার তো আমাদেরকে বাড়ি দিবে, জায়গা দিবে, কিন্তু আমাদের যে বাপ দাদার আগের থেকে যে আমাদের স্মৃতি, ওই স্মৃতিটা তো আমাদের মুছে যাবে, নিয়ম কানুন মুছে যাবে, কালচার মুছে যাবে। ওখানকার কালচার আর এখানকার কালচার সাথে তো এক হবে না। ওখানকার জানি না কোন সমাজে আমাদেরকে নিয়ে যাবে। আমাদের এখানে আগে যে আমাদের বাবা মা এখানে বসবাস, যুগ যুগ ধরে বসবাস করে আসছে, তো আমাদের এখানে একটা অভ্যাস হয়ে গেছে। আমাদের ভালো লাগা বলেন, খারাপ লাগা বলেন, উচ্ছেদ হয়ে গেলে আমাদের অনেক কষ্ট হবে, সেটা বলতে পারি, কিন্তু আমরা চাই না আমাদেরকে উচ্ছেদ করে ফেলুক। এখানে বেড়িবাঁধ করবে বা একটা মেরিন ড্রাইভ করবে,
সে কতটুকু টেকসই হবে, এটা একটা প্রশ্ন থাকে। আর আমার এই যে বেড়িবাঁধের পাশে থাকা বা নদীর উপকূলে থাকা মানুষের কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো তাদের চিহ্নিত করতে হবে। আমি যে একটা বেড়িবাঁধ দিয়ে থাকি বা আমি একটা মেইন ড্যাম করে থাকি, তাহলে আমার উপকূলীয় এলাকায় যে জনবসতি রয়েছে তাদের জীবনের ক্ষেত্রে কোনো প্রভাব পড়তেছে কিনা, তাদের জীবনযাত্রায় কোনো ব্যাহত হচ্ছে কিনা, এগুলো নজর দেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে সরকারের উচিত স্থানীয়ভাবে যারা রয়েছেন, স্থানীয়ভাবে যারা উপকূলীয় এলাকার বসবাস করছেন, তাদের সাথে কথা বলে প্রকল্প নেওয়া। আমরা চাই দেশ উন্নয়ন হোক, কিন্তু আমাদের বাড়ি, আমাদের দাদার বাড়ি, আমাদের মামার বাড়ি, ওদেরকে উচ্ছেদ করে নিয়ে গিয়ে না, মানে হোক, আমরাও চাই বেড়িবাঁধ হোক, ওখানে একটা হোক, কিন্তু উন্নত হোক সেটা চাই, কিন্তু আমাদেরকে মানে উচ্ছেদ করে ওরকম দেশ উন্নয়ন হোক সেটা আমরা চাই না। আসলে আমরা এখান থেকে চলে যাইতে চাই না। সে কারণে আমরা মনে করি যে এটাকে মানে আলোচনা করে যেন মানে জাতিসংঘ যে আইনগুলো রয়েছে, তার বাংলাদেশে যেগুলো রয়েছে, তারপরে নারীদের যে অধিকারগুলো রয়েছে, সব মিলে আলোচনা করলে একটা সমাধানের রেজাল্ট অবশ্যই আসবে। আদিবাসীদের যে অধিকারটা প্রতিষ্ঠিত হবে। তা আমি উন্নয়ন করতে গিয়ে দেখা যাচ্ছে আমার কিছু পরিবার তার পিঠে বাড়ি হারাচ্ছে, বা তাদের যে আয় ইনকাম হওয়ার কথা সেটা বন্ধ হয়ে যাচ্ছে, আয় রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। আগে জীবন, মানুষের জীবন বাঁচানো, তারপর উন্নয়ন। সঠিক পরামর্শ ওনারা যদি এসে আমাদের একটা মিটিং করে হোক, ওনারা এসে একটা জায়গা বসে হোক, যদি আমাদের সঙ্গে যদি আলাপ আলোচনা করলে অনেক ভালো হবে। ওনাদেরও না জানার বিষয়গুলো ওনারাও জানতে পারবে, আমরাও মন খুলে ওনাদের সঙ্গে শেয়ার করতে পারবো যে আমাদের অসুবিধা কোথায়, সুবিধা কোথায়। আমরা উচ্ছেদ চাই না। আমরা উচ্ছেদ হলে কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো, কোথায় নিয়ে আমরা বাসস্থান করব। আর আমাদের কোনো জায়গা জমি নাই ওই রকম হিসেবে। আর আমরা এখানে এইটুকু জায়গার মধ্যে আছি, এইটুকুর মধ্যে যদি উচ্ছেদ করে দিলে আর কোথায় আমরা নিয়ে থাকবো। এভাবে করতে করতে একদিন দেখবেন আপনি এই যে রাখাই কমিটি নীতিগুলো বিলুপ্ত হয়ে যাবে, খুঁজিও পাবেন না। আপনি দেখেন বারোয়াখালীতে কত বড় 400 পরিবার মতো একটা পাড়া ছিল, এই যে আর মাসকালিতে একটা পাড়া ছিল 200-100 পরিবার মতো। ওরা কোথায় গেছে? কোথায় ওরা? খুঁজে পায় না কেন ওনাদেরকে? ওনারা কোথায়? এই একদিনও আমাদের এভাবে চলে যেতে হবে।